পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন খুবই ভয়াবহ একটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে রাষ্ট্র বহির্ভূত শক্তির হাতে দেশের সীমান্ত। আপনারা বুঝতেই পারছেন কথাটির মানে কি, মানে ভিন ভিন দেশি বা অন্য কোনো শক্তি বাংলাদেশের সীমান্ত নিয়ন্ত্রণ করছে। সেটি কোন সীমান্ত খুব সুনির্দিষ্ট করে আমরা যেটি জানি সেটি হচ্ছে মিয়ানমার সীমান্ত, যেখানে রাখাইনরা কয়েক মাস আগে থেকেই বাংলাদেশের সীমান্ত দখল করে নিয়েছে। এ নিয়ে নানান রকম আলাপ আলোচনাও চলছিল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো তোয়াক্কাই করেনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে তারা করিডোর দিয়ে দিয়েছে জাতিসংঘের কাছে, যাতে করে রাখাইনদের কাছে, রাখাইন যেই বিচ্ছিন্নতাবাদী অংশটি রয়েছে তাদের কাছে যাতে করে রসদ সরবরাহ করা যায়, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি বলা যেতে পারে একটি যুদ্ধের ক্ষেত্রভূমিতে ব্যবহৃত হতে যাচ্ছে, একটি যুদ্ধের ভূমি হিসেবে ব্যবহৃত হতে যাচ্ছে। সেখানে কার স্বার্থ, কিসের স্বার্থ, এই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। তার আগে এই যে রাষ্ট্র সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে বলে তৌহিদ হোসেন যে মন্তব্য করেছেন, এই একই রকম কথা কিন্তু শেখ হাসিনা আমাদেরকে বলে গিয়েছিলেন। তিনি কিন্তু বলেছিলেন তিনি ক্ষমতায় থাকতে পারেন, তার কোথাও কোনো অসুবিধাই হবে না যদি তিনি দেশের একটি অংশ বিদেশি শক্তির হাতে তুলে দেন। তিনি সেটি তুলে দিতে রাজি হননি। তিনি কিন্তু মানে আমরা এখন যতই দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা কিন্তু আমাদেরকে সবই বলে গিয়েছিলেন। আমি শেখ হাসিনা সে সময়কার বক্তব্যটি একটু শুনে তারপরে আলোচনাটিতে যেতে চাই, কারণ তিনি বলেছেন যে খুব স্পষ্ট করে বলেছেন যে কারা তার উপর চাপ তৈরি করছিল বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেওয়ার জন্য, এয়ার বেস তৈরি করতে দেওয়ার জন্য। কিন্তু তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি বাংলাদেশের ভূমি বিক্রি করে কিংবা বাংলাদেশের ভূমি অন্য কারো স্বার্থে ব্যবহার হতে তিনি দেবেন না। তাতে যদি কোনো ক্ষতিও হয় তিনি সেই ক্ষতি মেনে নিতে রাজি আছেন। তার বক্তব্যটি আমি আগে শুনে আসতে চাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব, ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব, ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এই জায়গাটার উপরে অনেকেরই নজর। তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে আমি জানি, কিন্তু আমি ওটা পাত্তা দিই না। সোজা কথা, আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। ডক্টর নবী, আমরা শুনছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। তিনি কিন্তু এই কথা একবার নয় একাধিকবারই তিনি বলেছিলেন। আজকে সেই কথাই পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে রাষ্ট্র বহির্ভূত শক্তি, তিনি খুব শুদ্ধ বাংলায় বলেছেন, মানে কি বলবো এটিকে, পরিশীলিত বাংলায় বলেছেন। আমরা খুব সাদামাটা ভাবে যদি বলি সেটা হচ্ছে গিয়ে বিদেশি শক্তি বাংলাদেশের সীমান্ত দখল করে নিয়েছে, নিয়ন্ত্রণ করছে। তার মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি আছে? আপনি ইন্ট্রোডাকশনে এবং যে ভিডিও ক্লিপ দেখালেন সেখান থেকে স্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন যে একটি শক্তি, একটি বৃহৎ শক্তি মায়ানমার এর সীমান্তে একটি সেফ করিডোর চাচ্ছে, এবং আরেকটা উদ্দেশ্যের সাথেই সেটা হলো একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ওই অঞ্চলে।
রাখাইনের বার্মার যে রাখাইন প্রভিন্স বা মিয়ানমারের যে রাখাইন প্রভিন্স সেটার অংশ এবং ভারতের কিছু অংশ, বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা একটা ইস্ট টাইমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার একটা ছিল। আরেকটা ছিল সেন্ট মার্টিন দ্বীপে একটা বেস করা। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে তিনি সেটা দিবেন না, রাজি হবেন না, তিনি বঙ্গবন্ধুর কন্যা। তো আজকে যে জিনিসটা এই সরকারের, এটাও তো একটা অবৈধ সরকার, সরকারের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন যে আমাদের সীমান্ত বিদেশিদের দখলে চলে গেছে। আসলে গত কয়েক মাস যাবৎ যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় এসেই বলল যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, সেটা আমেরিকা পছন্দ করে না। এবং তার যে সিকিউরিটি অ্যাডভাইজার তুলসী গাবার্ট দিল্লিতে গিয়ে বললেন বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, এইটা দেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য না, সমস্ত অঞ্চল তথা বিশ্বের জন্য হুমকি, রিস্কি ব্যাপার। কিন্তু গত 2-3 মাস যাবৎ দেখছি এই বিষয়ে আমেরিকা আর কথা বলছে না। আমেরিকার লেফটেন্যান্ট জেনারেল প্যাসিফিক রিজনের সেকেন্ড ইন কমান্ড, সে এসে বাংলাদেশ সেনাবাহিনী প্রফেসর ইউনূসের সাথে দেখা করে কি আলোচনা করলো সেটা আমরা জানি না। তারপরে গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে স্টেট ডিপার্টমেন্টের 3 জন উচ্চ পদস্থ কর্মকর্তা গিয়েছিল। স্টেট ডিপার্টমেন্ট যখন যায় তখন তারা ডিপ্লোম্যাটিক, সিভিলিয়ান বা ডিপ্লোম্যাটিক জিনিস আলোচনা করতে যায়, কিন্তু তাদের সাথে 1 ডজনেরও বেশি আমেরিকার সেনাবাহিনীর সদস্য ছিল। তো এই যে কি ঘটনা ঘটছে, ইউনূস সরকার সেটা বাংলাদেশের মানুষের সাথে শেয়ার করছে না, কারণ এটা তো অবৈধ সরকার, তাদের কোনো দায়বদ্ধতা নাই। এই ধরনের চুক্তি একমাত্র নির্বাচিত সরকার, জনগণের প্রতিনিধিত্ব সরকারই করতে পারে। এই অবৈধ সরকারের কোনো অধিকার নেই, কোনো ম্যান্ডেট নেই এই ধরনের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার। তো যে ঘটনাগুলো গত 2-3 মাসে ঘটেছে সেটা এখন স্পষ্ট, এখন নাম ধরেই বলা যায়, স্পষ্টভাবেই বলা যায়। বা যেহেতু বাংলাদেশের মিডিয়ার কোনো স্বাধীনতা নেই, সরকার মিডিয়াকে কন্ট্রোল করে, তারা কিছু বলছে না। এবং এই ফরেন মিনিস্ট্রির অ্যাডভাইজার সেও বলছে যে যে চুক্তি হয়েছে সেই চুক্তির নাম দিয়েছে একটা ফ্যান্সি নেম, যে রাখাইনে মানবতা পক্ষের হেল্প করার জন্য এই সেফ করিডোরটা দেওয়া হয়েছে, এই এগ্রিমেন্টটা হয়েছে। আসলে তা না, এটা শুধু রাখাইন প্রভিন্সের লোকজনকে হেল্প করবার জন্য না। তারপর আবার সে বলছে যে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কি চুক্তির মাধ্যমে এটা দেওয়া হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। তো সেখান থেকে তো আরো স্পষ্ট হয়। আর তাছাড়া ভারতের স্যাটেলাইট পিকচারে দেখা যাচ্ছে এই সেফ করিডোরে রাখাইনদের জন্য যেটা করা হচ্ছে, রাস্তাঘাট অলরেডি তৈরি করা হয়ে গেছে। ভারতীয় আমেরিকান সেনাবাহিনীর অফিসারদের থাকার, খাওয়ার যে কোয়ার্টার, সেগুলো বিল করা হয়েছে। তাদের যে গোলা বারুদ, অস্ত্রশস্ত্র বা সাপ্লাই যেটাই বলেন, সেটাও তৈরি করা হয়ে গেছে। তো এগুলো ভারতীয় স্যাটেলাইটের পিকচার থেকে দেখা যাচ্ছে, যদিও সরকার এগুলোকে গোপন করার চেষ্টা করছে। এছাড়া আরেকটা জিনিস, বাংলাদেশ সেনাবাহিনীর 3 ডিভিশন সৈন্য মোতায়েন করা হয়েছে ওই এলাকায় এই প্রজেক্টকে হেল্প করার জন্য। অর্থাৎ বাংলাদেশের 3 ডিভিশন সৈন্য এই রাস্তাঘাট, বিল্ডিং এগুলো তৈরি অলরেডি করে ফেলেছে। এবং এই করিডোর দিয়ে যাতে এই আমেরিকান সাপ্লাইগুলো সহজে যেতে পারে, তার জন্য পাহারাদার হিসাবে তারা কাজ করবে, মানে সিম্পল কথায় বলতে গেলে। তারপরে বলছে যে এই করিডোরটা তৈরি করা হচ্ছে রিফিউজি বা ওইখানের ওই রাখাইন অঞ্চলে যে মানুষদের কাইন্ড অফ ল্যান্ডলক, তারপরে তাদের গৃহযুদ্ধ হচ্ছে, রাখাইন আর্মি
কি বলে মিয়ানমারের মিলিটারি জান্তার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। রাখাইন প্রভিন্সের অলমোস্ট 80% রাখাইন বিদ্রোহীদের দখলে, যার সামরিক জান্তার দখলে মাত্র সামান্য। তো এইটা হলে কি দাঁড়াবে, সিচুয়েশনটা কি দাঁড়াবে? সিচুয়েশনটা দাঁড়াবে মানে সহজ কথায় বলতে গেলে ইউনূস আগুন নিয়ে খেলছে, এবং সেই আগুন যখন আরো দাউ দাউ করে জ্বলবে, সেই আগুনে সে পুড়ে মরবে, বাংলাদেশকেও, আমাদের সভারেন্টি, সার্বভৌমত্ব এগুলো রক্ষা হবে না। মনে করেন সাপোজ এই সেফ করিডোর দিয়ে আমেরিকার গোলা বারুদ রসদ ধরেন রিলিফ সাপ্লাই যখন যাবে রাখাইনে, মিলিটারি জান্তা তারা এটা সহজভাবে নেবে না। তারা যুদ্ধ, দুই গ্রুপের মধ্যে যুদ্ধ হতে পারে, যদিও এটা বার্মার দুইটা আবদ্ধহীন গ্রুপের যুদ্ধ হবে, কিন্তু গোলাগুলি যখন শুরু হবে তখন তো আর ওই কি বলে সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার স্পিল ওভার ফায়ারিং বাংলাদেশে আসতে পারে। তখন বাংলাদেশ সেনাবাহিনী যদি রেসপন্ড করে, তখন বার্মার আর্মি তারা রেসপন্ড করবে, তখন বার্মার সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যেতে পারে। তারপরে রাখাইন আর্মির এইটা সেফ করিডোরটা করাই হচ্ছে তাদেরকে আমেরিকা সাহায্য করবে। আমেরিকা কেন সাহায্য করবে? তাদের বর্তমানে চিরশত্রু বা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো চায়না, মিলিটারিলি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি। সেই চায়না তো এটা সহজভাবে নেবে না। তারপরে ভারতের ইন্টারেস্টও রয়ে গেছে এখানে। ভারতও যদিও আমেরিকা এবং ইন্ডিয়া অথবা মোদি এবং ডোনাল্ড ট্রাম্প ভাই ভাই বন্ধুত্ব কোলাকুলি করলো, বলে দিল যে বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিল, কিন্তু গত 2-3 মাসের ঘটনায় সেটা মনে হচ্ছে না। তো তখন ভারতও তাদের স্বার্থ রক্ষার জন্য, কারণ 7 সিস্টারও এখানে রয়ে গেছে, এখানে যদি রাখাইনদের সাথে যদি বার্মার যুদ্ধ হয়, মিয়ানমারের যুদ্ধ হয়, বাংলাদেশে যদি ইনভলভ হয়, তখন ওই ভারতীয় যে ওই 7 সিস্টার তারাও ইনভলভ হবে। তার মানে তখন বাংলাদেশে হবে একটা ব্যাটল ফিল্ড ফর প্রক্সি ওয়ার অফ দি সুপার পাওয়ার, এবং সেটা একটা সাংঘাতিক ঘটনা হবে। মানে আমরা যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, যে সার্বভৌমত্ব অর্জন করেছিলাম, সেটা ধ্বংস হবে, এবং এই ঘটনাটা আমাদের ক্ষমতার বাইরে যাবে। অর্থাৎ ইউনূস তো তখন কিছু করতে পারবে না। তা এখন ইউনূস কেন এই কাজটা করতেছে, সেটা বড় কথা। সেটা হলো কি, যে সে ক্ষমতায় আসার পরে, অবৈধভাবে ক্ষমতায় আসার পরে, আমেরিকার, ইউরোপিয়ান কমিউনিটি, ইউনাইটেড নেশনস এদের সাপোর্ট নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে, এবং লোকাল যে সন্ত্রাসী যাদেরকে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র, আসলে তারা ছাত্র না, তারা হলো পেইড সন্ত্রাসী। এই যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে $29 মিলিয়ন USAID থেকেই গিয়েছে বাংলাদেশে, এবং আর 21 মিলিয়ন গিয়েছে ভারতে, কিন্তু ভারতে 21 মিলিয়ন খরচ হয় নাই, সেটা ডাইভার্ট করা হয়েছে বাংলাদেশে। অর্থাৎ $50 মিলিয়ন খরচ করা হয়েছে শুধু আমেরিকার একটা এজেন্সির থেকে, এছাড়া তো আরো অনেক কিছু ছিল। তো এই যে টাকাগুলা যারা যারা আন্দোলন করেছে, এরা টাকা খেয়ে করেছে, তারা ভাড়া খেটে এই সন্ত্রাসগুলা করেছে। তো কাজেই ইউনূস সে নিজেকে বলে যে এই সন্ত্রাসীরা তার হলো নিয়োগদাতা। তো ক্ষমতা আসার পরে ইউনূসের যে পপুলারিটি ছিল, এই সন্ত্রাসীদের, তাদেরকে সমন্বয়কারী বলা হয়, সমন্বয়কারীদের যে পপুলারিটি ছিল, তাদের সেই দুর্নীতির কারণে সেইটা ধ্বংস হয়ে গেছে, তাদের পপুলারিটি ধস নেমেছে। ইউনূসের এই 9 মাসের তার যে আসল চেহারা, সেটা ফুটে উঠেছে, যার ফলে জনগণের সমর্থন হারিয়েছে। এখন সে ক্ষমতায় টিকে আছে শুধু আর্মির সমর্থনে অথবা আর্মির সো-কল নিরপেক্ষতার জন্য। কাজেই সে দেখেছে তার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে, সে এই জন্য দেশকে বিক্রি করে দিতে, সে দিয়ে ক্ষমতায় থাকতে চায়। এবং এই যে রাখাইন আর্মির জন্য বা বিদ্রোহীর জন্য যে সেফ করিডোর তৈরি করা হলো, যে আমেরিকাকে যে চুক্তি করে যেটা দিয়েছে, যেটার ভিতরে খবর জানি না, এটা কেন করেছে, যে
এখানে যদি যুদ্ধ ভাব হয় বা যুদ্ধের সৃষ্টি হয়, আমি যে সিনারিওর কথা বললাম, তখন তার সুবিধা হবে বলে ইলেকশনের দরকার নাই। এখন তো বাংলাদেশের রাজনৈতিক দল বিদেশিরাও চাপ দিচ্ছে ইলেকশনের জন্য, সেই ইদানিং বলেই বেড়াচ্ছে। তার সমর্থকরা প্রথম বলল যে সে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, তারপরে তারা উপদেষ্টারা বলা শুরু করলো, এখন সে নিজেই গতকালকে বা গত পরশু আল জাজিরার সাথে এক ইন্টারভিউ এসে বলেছে যে জনগণ চায় সে আরো ক্ষমতায় থাকুক, আরো 5 বছর ক্ষমতায় থাকুক। কোন জনগণ চায়? তার যে নিয়োগদাতা, তারা এত ঘটা করে, এত পয়সা করে, দুর্নীতি করে, এত কিছু করে একটা দল করলো। সেই দল যখন করে, কোটি কোটি টাকা খরচ করে লোকজন এনে দল করলো, এই নববর্ষ উদযাপন করলো এই পার্টি, এই নাহিদ এন্ড আদার্স। সেখানে 100-র বেশি ছিল ক্যামেরাম্যান, আর দর্শক শ্রোতা ছিল 7-8 জন। মানে তারপরে তাদের ভিতরেও ওই প্রসঙ্গগুলোতে আসতেছি, কিন্তু আমি একটু আমি সেজন্য বলছি যে ইউনূস এই বিশ্বাসঘাতকতা দেশকে বিকৃতি করে দিচ্ছে নিজকে ক্ষমতায় থাকার জন্য। অ্যাট এনি কস্ট, যে কোনো কিছুর বিনিময়ে তুমি ক্ষমতায় থাকবে, সেই জন্য সে আমেরিকাকে এই রাখাইনের সেফ করিডোর দিয়ে দিছে।